সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম খলিল। আজ আমাদের স্টুডিওতে এসেছেন কারা নির্যাতিত সাংবাদিক জনাব লুৎফুজ্জামান ফকির। জনাব ফকির, আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি দীর্ঘ 2 মাস কারা প্রকোষ্ঠে ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন। এটা ঠিক কেন? আসলে যতদূর আমি জানতে পেরেছি নিজস্ব স্টাডিতে, যে আপনি 2টি মামলায় আপনার বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে। ঠিক কি কারণে আপনার বিরুদ্ধে এই মিথ্যা মামলাগুলো করা হলো? যথার্থই বলেছেন। মূলত আমি এই ভারতের চিনি চুরো কারবারি নিয়ে, কি কারণে চিনির মূল্য বৃদ্ধি হয় এবং এটার সঙ্গে কারা কারা জড়িত, এই নিয়ে একটা বিশাল সিন্ডিকেট আছে যারা এই মূল্য বৃদ্ধির পিছনে জড়িত এবং এই চিনি ভারতের অবৈধ চিনি পাচার নিয়ে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ সহ আমি একটা প্রতিবেদন তৈরি করি, বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করি। সেটা প্রথম পর্ব হয়, প্রচার হয়। দ্বিতীয় পর্ব রেডি করার সময় যে তথ্যপত্র সংগ্রহ করতে গেছি, তখনই আমি সীমান্ত চোরাকারবারি এবং স্থানীয় প্রশাসনের রোশনালে পড়ে যাই। আচ্ছা, সেই কারণে আমার প্রতি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে চোরাকারবারির লোকেরা আমার প্রতি একটু ক্ষিপ্ত ছিল। সেই ক্ষিপ্ত থাকা। আচ্ছা, আমি একটু এইখানে জানতে চাই যে এই যে আপনার বিরুদ্ধে খেপে গেল একটা গোষ্ঠী, এটা কি আপনি আগে জানতেন না যে এই রাষ্ট্রের পক্ষে বা রাজস্ব ফাঁকি দিয়ে তারা এই কাজটা করছে, তাদের হাতগুলো অনেক লম্বা? এটা কি আপনি আগে জানতেন না? আমি জানতাম, কিন্তু প্রশাসন কখনো এই অপরাধের পক্ষে স্ট্যান্ড নিবে এটা আমার জানা ছিল না, এটা ধারণার বাইরে ছিল। সেই কারণে এই প্রশাসন স্থানীয় অপরাধীদেরকে ব্যবহার করে আপনার 21শে মার্চ প্রথম একটা মামলা দায়ের করে, চাঁদাবাজি মামলা, যেটা একটা এই মিথ্যা মামলাটা দায়ের করার পর পুলিশ আমাকে ময়মনসিংহ আমার বাসা থেকে সকালবেলা অ্যারেস্ট করে নিয়ে আসে। সেই সাথে আমার 3টি মোবাইল ফোন, আর 11টি পেন ড্রাইভ, আর হলো আপনার 18টি মেমোরি কার্ড সহ। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই যে এই যে মোবাইল, মেমোরি কার্ড থেকে শুরু করে এগুলো তো রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। হ্যাঁ, যথার্থই বলেছেন। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, র্যাব, কাউন্টার টেরোরিজম, জঙ্গি সবকিছু নিয়ে আমি কাজ করেছি। আমি যেহেতু সীমান্ত নিয়ে আমি গবেষণা করেছি, আর সেই ক্ষেত্রে আমি যেহেতু সাবেক সেনা সদস্য হিসেবে আমার কাছ থেকে গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সবাই আমার কাছ থেকে সহযোগিতা নিয়েছে। আচ্ছা, আপনাকে ব্যবহার করেছে, নির্বাচন বলেন বা এই এছাড়া অপরাধের তথ্য বলেন, সেই ক্ষেত্রে আমার কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়েছে। এত কিছু জানার পরেও এই প্রশাসন যে এত কিছু জানতো যে আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করছেন, এরপরেও আপনার বিরুদ্ধে এই অ্যাকশনে কেন গেল? দেখুন, নেত্রকোনার এসপিও জানতো, এসপিও আমাকে বেশ কয়েকবার আমাকে প্রশংসা করেছে, কিন্তু মিস্টার ফয়েজ, হ্যাঁ মিস্টার ফয়েজ আহমেদ, উনি আমার যথেষ্ট পরিমাণ প্রশংসা করেছে এবং থানার কলমাকান্দা থানার ওসি, যে থানায় আমার নামে মিথ্যা মামলাগুলি হয়েছে, সেই থানার ওসিও কিন্তু আমাকে অ্যারেস্ট করার 1 মাস আগে একটা মার্ডার মামলা সংক্রান্ত আমার কাছ থেকে সহযোগিতা নিয়েছে, তথ্যগত সহযোগিতা নিয়েছে। এবং তাকে আমি, যেহেতু আপনি প্রাইভেট ডিটেকটিভের মতো কাজ করে থাকেন, তো সহযোগিতা নিয়েছে, আমি তাকে সহযোগিতা করেছি। সেই প্রকৃত আসামিরাই ধরা পড়েছে এবং তারা সেটার সঠিক প্রকৃত আসামিদেরকে ধরতে সহযোগিতা করেছি সর্বোচ্চ, এবং তারা প্রশংসা করেছে আমাকে। কিন্তু যখন তাদের অপরাধ নিয়ে আমি নিউজ মাঠে নামছেন বা সাংবাদিকতায় নেমেছেন, যখন দেখলাম তারাই অপরাধে জড়িয়ে গেছে, তখন তারাও আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে। এই সীমান্তের ডিবির এক কথিত লাইনম্যান, যে সীমান্ত চোরাকারবারির মালের যে চাঁদা, পুলিশের যে চাঁদাটা যে গ্রহণ করে উঠায়, তাকে দিয়ে আমার নামে একটা মিথ্যা মামলা করে। আরো ভয়ঙ্কর একটা ব্যাপার হলো যে এই প্রথম মামলার বাদী অলি আহমেদ, সে 7 বছরের একটা শিশু হত্যা মামলার প্রধান আসামি ছিল। তার মৃত্যুদণ্ড হয়েছিল, পরে আপিল করে তার যাবজ্জীবন হয়। সে এই ফয়েজের মাধ্যমেই সে জামিন পেতে সহযোগিতা করেছে নেত্রকোনার এসপি ফয়েজ সাহেব। সেই সুবাদে তাকে এই গুরুত্বপূর্ণ সীমান্তের চাঁদাবাজির দায়িত্বটা দিয়েছে। পুলিশের নামে সে চাঁদাটা তুলে থাকে, সেটাই পরে ডিবি এবং ওসির মাধ্যমে সেটা এসপির কাছে জমা পড়ে। তো এই এসপির বিরুদ্ধে যখন আমি নিউজ বা তথ্য সংগ্রহ করতে গেছি,
এবং একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম আমি, আচ্ছা আচ্ছা। যে উনাকে নেত্রকোনা থেকে অন্যত্র বদলি করা উচিত। মানে আপনি হলো ফেসবুকে যখন স্ট্যাটাস দিয়েছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন এটা তার গায়ে লেগে গেছে? হ্যাঁ, যথার্থই বলেছেন। কারণ হলো আমি ফেসবুকে উনাকে যখন উনি আমার কাছ থেকে যখন অপরাধের তথ্য নিয়েছে তখন সহযোগিতা করেছে, আমাকে প্রশংসা করেছে। যখন ওনার অপরাধ নিয়ে ওনাকে প্রশ্ন করেছি তখন উনি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। তখন আমি দেখলাম যে যেহেতু এরকম একজন দুর্নীতিবাজ অফিসার এই নেত্রকোনা থাকা উচিত না মনে করে আমি তার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছি এবং বলেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ সামনে আনবো, প্রকাশ করব। সেই প্রমাণের সুযোগ না দিয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে আমার বিরুদ্ধে একটা মামলা করে, মিথ্যা মামলা করে, এবং 9 ঘন্টার মধ্যে বিনা ওয়ারেন্টে এবং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে সে আমাকে ডিবিকে দিয়ে ধরিয়ে নিয়ে এসে তার অফিসে এনে জানালার সাথে ঝুলিয়ে সারা দিন আমাকে মারপিট করে। মারপিট করার পরে আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি তখন জ্ঞান ফিরের পরে সন্ধ্যার দিকে আদালতে না তুলে, প্রথম দিন? হ্যাঁ, প্রথম দিন। এটা ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির মার্চ মাসের 21 তারিখ, 21 তারিখ, মার্চ মাসের 21 তারিখ বৃহস্পতিবার ছিল ওই দিন। আচ্ছা। তো উনি আদালতে না তুলে সরাসরি আমাকে কারাগারে পাঠায় দেয়। আচ্ছা আচ্ছা। তো কারাগারে পাঠায় দেওয়ার পরে আমি কারা হাসপাতাল থাকা অবস্থায়, এই সময়টা আপনাকে আদালতে ওঠানো হয় না? হ্যাঁ, না, ওঠানো হয় না। এটা সম্পূর্ণ শৃঙ্খলা বিরোধী কাজ। কোনো আদালতের সামনে আমাকে নেয় নাই। নিলে তো আমি আদালতকে বিচারককে দেখতাম এবং বিচারকও আমাকে দেখতেন। কোনো বিচারকের সম্মুখীন আমাকে করা হয় না, যেহেতু আমাকে প্রচুর ইনজুরি করা হয়েছে এবং কারেন্টে হিট দেওয়া হয়েছে আমার শরীরে, এবং আমাকে কারেন্টে শর্ট দেওয়ার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে কোনো মানে খুব তাড়াহুড়া করে আমাকে কারাগারে দিয়ে এসেছে। আচ্ছা। এই কারাগারে, নেত্রকোনা কারাগারে, জেলা কারাগারে। আপনি কি জেলাকে জিজ্ঞেস করেন না যে আমাকে তো আদালতের কাঠগড়ায় তোলে নিয়ে? জেলারকে আমি যখন জেলার ছিলেন না, অন্য কিছু কারারক্ষী ছিলেন যারা আমাকে রিসিভ করেছে, তাদেরকে বলেছি আমি অসুস্থ। পরে তারা আমাকে আরো খারাপ ব্যবহার করে কারাগারের ভিতরে পাঠিয়ে দিয়েছে। কারা হাসপাতালে শুরুতেই আপনাকে হাসপাতালে নেওয়া হয় না? না না না, শুরুতেই নেওয়া হয় না। এবং কারা হাসপাতালে আমি কারাগারের ভিতরে আমি কারা হাসপাতালেই ভর্তি ছিলাম অসুস্থতার কারণে। এটা কি শুরুর দিন থেকে? শুরুর দিন থেকে, প্রথম দিন। আচ্ছা আচ্ছা। এখানে আমার প্রশ্ন হলো যে আপনি যে এই যে আপনাকে কারা হাসপাতালে নেওয়া হলো বা কারাগারে নেওয়া হলো, এখানে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই? হ্যাঁ, কোনো আইনি, মানে আপনাকে নেওয়া হয় না আদালতের সামনে? না, কোনো আদালতে নেওয়া হয় না। এবং বাংলাদেশের কোনো আদালত বলেন, আদালতে বহির্ভূত কাজ করা হয়েছে আমার বিরুদ্ধে। এবং নেত্রকোনার কোনো বিচারক বলতে পারবেন না যে আমাকে ওই বিচারকের সামনে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা আপনাকে নেওয়া ছাড়াই কোনোভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করেছে? প্রক্রিয়া মানে নেত্রকোনার এসপি মহোদয় উনি বিচার বিভাগ এবং আইনকে উনি গায়ের জুড়ে অপব্যবহার করেছে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। কিন্তু আমরা তো দেখেছি আপনার যে রিপোর্টটা, সেই রিপোর্টে রাষ্ট্রের যেখানে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, তারপরে হলো এই যে জিনিসপত্রের মূল্য বাড়িয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা, এদের সাথে চোরাকারবারিরা জড়িত, এবং এদের পক্ষে রিপোর্ট করার কারণে আপনাকে এইভাবে রাষ্ট্রীয় আইনকে তোয়াক্কা না করে আপনাকে বেআইনি ভাবে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনার বক্তব্য কি? দেখুন, উনি গুরুতর অপরাধ করেছেন বেশ কিছু। মানে চিনির যে মূল্য বৃদ্ধিটা, এটা একটা গুরুত্বপূর্ণ। আর তাছাড়াও হলো উনি ভারত থেকে যে চিনিটা বাংলাদেশে প্রবেশ করে সেটার এই মূল্যটা পেমেন্ট করতে হয়। যে ভারতের চোরাকারবারীদের কাছে যে চিনিটা আসে সেটার মূল্য পরিশোধ করতে গেলে সেটা হলো বাংলাদেশের ডলার দিয়ে পেমেন্ট করে। এই আপনার 50 লক্ষ টাকার ডলার সে একবার এই মূল্য বৃদ্ধি আপনার পেমেন্ট করেছে ভারতের চোরাকারবারীদের কাছে। সেটার প্রমাণটা যখন আমি পেয়ে গেছি, যখন বাংলাদেশের ডলার পাচারের সাথে যখন এসপির সরাসরি জড়িত প্রমাণ মিলে গেছে আমার কাছে, তখন থেকেই উনি ক্ষিপ্ত হয়ে গেছে যে আমাকে। এটা কি এখনো আছে আপনার কাছে ওই ডলার পাচারের? এইগুলি আমার মোবাইলে এবং মেমোরি কার্ডে ছিল। সেই তারা আমাকে ধরার থেকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে তখন আমার বাসায় যখন তারা এই অভিযান চালায়, ধরে নিয়ে যায়, তখন সবার প্রথম তাদের টার্গেট ছিল যে আমার মোবাইল এবং মেমোরি কার্ড এবং আমি প্রমাণগুলি কোথায় রেখেছি সেগুলির জন্য। এই ক্ষেত্রে আমি যদি বলি যে আপনি বোকা সাংবাদিক, তাহলে কি বলবেন? দেখুন, আমার পুরো ঘরটাই তছনছ করে ফেলছে। এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে যখন মারার মতো হুমকি দিয়েছে বা মারতে গিয়েছে, তখন আমি আমার ছোট্ট শিশু
এবং আমার স্ত্রীর দিকে চেয়ে আমিও ড্রয়ার খুলে দেওয়া ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। আচ্ছা। আর এখানে আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে যে নেত্রকোনা আনার পরে ময়মনসিংহ থেকে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় আনার পরে নেওয়ার পর নেত্রকোনা ময়মনসিংহ থেকে নেত্রকোনা নেওয়ার পরে এসপি অফিসে হ্যান্ডকাপ সহ যখন জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, তখন আমার মোবাইলের পাসওয়ার্ড দিচ্ছিলাম না। আচ্ছা। এবং আমার আপনি এটাও অবাক হবেন যে আমার ওয়াইফের মোবাইলটাও নিয়ে গেছে, সে একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার মোবাইলটাও নিয়ে গেছে। যখন খুলছি না তখনই আমাকে কারেন্টের শর্ট দেওয়া হয় শরীরে, এবং প্রচুর মারপিট করেছে ডিবি সদস্য মাজারুল, মাজারুল, সে আমাকে প্রচুর মারপিট করেছে এবং আমাকে ধরে নিয়ে যাওয়ার সময় আমার ছবি উঠিয়ে চোরাকারবারি মাহবুব এবং 1 নম্বর মামলার যে বাদী তাকে ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা দেখানোর জন্য, এবং আমি যখন প্রশ্ন করেছি তখন আমার মুখটুক বেঁধে ফেলেছে। এরপরে থেকে আর বলতে পারবো না আমাকে কোথায় দিয়ে কিভাবে নিয়ে গেছে, গামছা দিয়ে আমার চোখ বেঁধে নিয়ে গেছে। তারপরে তো নিয়ে ওখানে নিয়ে প্রথম আধা ঘন্টা মেরেছে, এবং এসপি নেত্রকোনা এসপি ফয়েজ আহমেদ ঠিক 12টা কি 1টা বাজে আসছে, ওই টাইমটা হবে। ওই টাইমে এসে পায়ের বুট দিয়ে আমার মুখের মধ্যে ধরে দেখছে যে আমি মারা গেছি না জীবিত আছি। আচ্ছা, মানে পায়ের জুতা দিয়ে? হ্যাঁ, পায়ের জুতা দিয়ে আমি পড়েছিলাম, এবং অনেকেই দেখেছে, এটা সাক্ষী আছে আমার কাছে যে ডিবি পুলিশ যে আমাকে ঝুলিয়ে রেখে মারপিট করেছে, অজ্ঞান করে ফেলছে, এটা সাক্ষী আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, সাক্ষী আছে। এই সুযোগ আছে কিনা এটা জিজ্ঞেস করা দরকার মিস্টার এসপি কে, যে একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়া তো আছেই, সেটা হলো এরপরে যে উনি পায়ের বোর্ড দিয়ে সে পরীক্ষা করতে পারে কিনা যে এই লোকটা মারা গেছে না জীবিত আছে। দেখুন, আমি গণমাধ্যমে এসেছি অল্প কিছুদিন হয়েছে। এর আগে আমি সাবেক সেনার সদস্য হিসেবে আমি সারা বাংলাদেশে সর্বোচ্চ আমি অবদান রেখেছি। আমার অবদান সকল ক্ষেত্রেই আমার অবদান আছে, এবং যেগুলি মামলা তারা সমাধান করতে পারে নাই কুলেস, আমি সেগুলি সলভ করেছি। ইভেন কিছুদিন আগে 2023 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনার বিজিবির এক সদস্য রাষ্ট্রদ্রোহী অপরাধে পলাতক ছিল, তাকে র্যাব ধরতে পারে না, তাকে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরতে পারে নাই। আমি তাকে মাত্র 17 দিনের মধ্যে সেই রাষ্ট্রদ্রোহী অপরাধীকে ধরেছি। এরকমও আমার রাষ্ট্রীয় অবদান আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে সেই অবদানটাকে তারা করে নাই। এর মধ্যে আপনার এই যে বললেন যে মিথ্যা মামলা দিয়েছে, এইটার সপক্ষে আপনার কি প্রমাণ আছে যে এই যে মিথ্যা মামলা দিয়েছে আপনার বিরুদ্ধে? দেখুন, প্রথম মামলাটাই মিথ্যা ছিল, কারণ প্রথম মামলার বাদী অলি আহমেদ, সে আমার বাড়িতে যে বলেছে তাকে এসপি ফোর্স করেছে, না হলে তার নামে মামলা হবে, আমার নামে মামলা না দিলে। তো তার স্টেটমেন্ট অনুযায়ী এই প্রথম মামলাটা ভুল, এবং পুরো যে মামলার নথিতে এফআইআর যা লিখেছে বা তার অভিযোগনামায় যা লিখেছে সম্পূর্ণটা আপনি পড়লে বুঝতে পারবেন যে এই যে কত মাপের সে ভুল করেছে, জঘন্যতম ভুল করেছে ওই মামলাগুলিতে। যেহেতু মিথ্যা মামলা, সেগুলি তো মিথ্যা মামলার একটা ভুলের একটা ছাপ থেকেই যায়, ঠিক আছে, স্বাভাবিক। দ্বিতীয় মামলাটা যে হয়েছে, অপরাধ করলে যেমন এটা একটা সিমটম থেকে যায় যে কোনো উপায়ে, মিথ্যা মামলা করলে এটা সিমটম থাকে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কারণ হলো আমাকে যে ধরার পরে আসামিকে যে ফরওয়ার্ডিং দেওয়া হয়, যে আসামিকে যে ধরেছে ফরওয়ার্ডিং দেওয়া হয়, সেই ফরওয়ার্ডিং এর মধ্যে আমার মেমোরি কার্ড, মোবাইল এবং আমার পেন ড্রাইভ এবং আমার বাসা থেকে যে 84,000 টাকা নিয়ে আসছে, সেগুলি কোনো সিজার লিস্টে তুলে নাই। আচ্ছা। হ্যাঁ, আবার আমার বাসার মালিককে দিয়ে আমার বাসার দরজা খুলিয়েছে। তার মানে আমার বাসায় লোক ছিল, তো কোনো একটা আসামিকে ধরার পরে তার বাসা থেকে সিজার লিস্ট করতে হয় কি কি নিয়ে সামনে, হ্যাঁ তার সামনে বা আশেপাশে সাক্ষীর সামনে, কিন্তু সেটা সিজার লিস্ট করে নাই। এক আর হলো মামলাটার তারিখগুলি দেখবেন যে অনেক ভুল, এবং ফরওয়ার্ডিং যে দিয়েছে সেখানে একজন বিচারকে সাইন করেছে। আচ্ছা, কিন্তু নেত্রকোনার কোনো বিচারকের সামনে আমাকে নেয় নাই কারাগারে নেওয়ার পর আগ পর্যন্ত। তাহলে ওখানে কিভাবে বিচারক ওখানে সাইন করলেন? তার মানে এই পুরো বিষয়টাই হলো ভুল, রহস্যজনক। হ্যাঁ, রহস্যজনক একটা বিষয়। সেটা আসলে তদন্ত হওয়া উচিত, কারণ একজন গণমাধ্যম কর্মীর ক্ষেত্রে এরকম কোনো এরকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি বা জেল খাটানো, সেটা জাতির জন্য আসলেই
বা সাংবাদিক সমাজের জন্য ভয়ঙ্কর রকম একটা থ্রেট। থ্রেট, এবং এটার সুফল বয়ে আনবে না, এটা অশুভ দেখুন অশুভ কাজ হিসেবে এটা চিহ্নিত হয়ে থাকবে। ফয়েজ আহমেদ যে অপরাধটা করেছে সেটা তার একান্তই ব্যক্তিগত, এটা পুলিশের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এটা বর্তমান সরকার প্রধান যেরকম মানে গণমাধ্যম যেমনি গণমাধ্যমের যেভাবে সাপোর্ট দেয়, সেই ক্ষেত্রে আসলে এসপি ফয়েজের এই কার্যক্রম কোনোভাবেই যায় না। আর তারপরে আসুন দ্বিতীয় মামলাটা, এটা অনেক ভয় পেয়েছে এই কারণে, দেখেন এখন জনাব বেনজির আহমেদ তিনি পুলিশের আইজিপি ছিলেন, তার এটা যখন গণমাধ্যমে আসলো এখন কিন্তু উনি রীতিমতো পলাতক, এবং উনি কিন্তু ওনার অপরাধগুলো সামনে চলে এসেছে, এবং সেটা কে করেছে? গণমাধ্যম। মিস্টার ফয়েজ, এসপি ফয়েজ সাহেব হয়তো এটাই চিন্তা করেছিলেন, যদি ওনার অপকর্মগুলো যদি গণমাধ্যমে চলে আসে তখন তার হয়তো সমস্যা হতো। দেখুন এটা একটা ভালো কথা বলেছেন, এটা খুবই ভালো একটা কথা বলেছেন। সাবেক আইজি মহোদয় উনি এখন রিটায়ার্ড প্রাপ্ত, ওনার বিচার করতে বা অন্যান্য আইনের আওতায় আনতে বা পুলিশ বাহিনীর তরফ থেকেও যদি পুলিশ সদর দপ্তর সেই বিচারগুলি করতে চায়, সেগুলি খুব একটা আইনগত জটিলতা তৈরি হয়েছে যে সে পুলিশের এখন চাকরি নাই। কিন্তু এসপি ফয়েজ উনি যে অপরাধগুলি করেছেন সেটা বেনজির মহোদয়ের থেকে আরো ভয়ঙ্কর রকমের, কারণ উনি টাকা পাচারের সাথে জড়িত, উনি গণমাধ্যম কর্মীকে বিনা অপরাধে জেল খাটিয়েছেন, সেই ক্ষেত্রে উনি তো এখন সার্ভিসে আছেন। তো ওনার পুলিশ সদর দপ্তর ওনার ব্যাপারে পদক্ষেপ নিতে এত বেশি আইনি জটিলতা হবে না বলে আমি মনে করি। আর কারণ উনি 2 মামলায় আদালতকে প্রভাবিত করেছেন ন্যায় বিচারের বিরুদ্ধে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওনার বিচার, ওনার বিষয়ে তদন্ত করে কার্যকরী পদক্ষেপ নিতে এতটা বেশি সমস্যা হওয়ার কথা না। আর উনি যে এসপি ফয়েজ আহমেদ যে কাজ করেছেন সেটা বাংলাদেশের পুলিশের ইউনিফর্মকে অপমান করার শামিল। আপনি যদি একটু বলতেন যে আসলে প্রথম মামলাটায় কি কি ভুলগুলো করেছেন? হ্যাঁ, প্রথম মামলাটার আপনার প্রথমটাই ভুল, প্রথমে ফরওয়ার্ডিং এ তারিখই ভুল, এবং মামলাটার সিজার লিস্ট করে নাই সেটা আরেকটা ভুল, এবং কোনো আদালতের কাছে আমাকে না নিয়ে আদালতের সম্মুখীন না নিয়ে আদালতের কাছে আমাকে না তুলে সরাসরি কারাগারে পাঠানো, সেটা বাংলাদেশের আইন এবং ন্যায় বিচারের ক্ষেত্রে গুরুতর অপরাধ করেছে। আর দ্বিতীয় মামলাটা, আপনি যদি দ্বিতীয় মামলাটা দেখেন, দ্বিতীয় মামলাটা একটা দর্শন মামলা। এটা এমন একটা হাস্যকর মামলা করেছে, বাংলাদেশের নারী সমাজকে অপমান করা ছাড়া আর কিছুই না। এখানে দর্শন মামলাটার বাদী হলো আপনার মনিকা আক্তার, তার এখানে একটা ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করা হয়েছে, এনআইডি নম্বর। হ্যাঁ, এনআইডি নম্বর। সেই এনআইডি নম্বরটা সম্পূর্ণ ভুয়া। আচ্ছা, এবং তার ঠিকানা ভুয়া। আমি জামিনে আসার পরে জানতে পেরেছি সে একজন ভাসমান পতিতা, সে ভাসমান পতিতা, এবং তার সাথে কি আপনার দেখা হয়েছে? দেখা হয় নাই। আমি নেত্রকোনা এসে যখন জানতে পারলাম যে সে এসপির পূর্ব পরিচিত, এসপি ফয়েজ আহমেদের পূর্ব পরিচিত এই মনিকা আক্তার। তার আসল বাড়িটা কোথায় তাহলে? তার আসল বাড়ি আসলে বলাটা খুবই মুশকিল, আমি এই পর্যন্ত এখনো জানতে পারি নাই। এবং এই ক্ষেত্রে যে সবচেয়ে বড় ভুল হয়েছে, এই কথিত মনিকা আক্তার সে আদালতে মামলা করেছে। আচ্ছা, আদালতে মামলা করার পরে মাননীয় আদালত 3 কার্য দিবসের মধ্যে কলমাকান্দা থানাকে এফআইআর তদন্ত সাপেক্ষে এফআইআর রুজু করার জন্য আদেশ দিয়েছেন বৃহস্পতিবার 4/4/2024 তারিখে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বৃহস্পতিবার আদেশ দিয়েছে 3 কার্য দিবসের মধ্যে মামলাটা রুজু করার জন্য, কিন্তু কলমাকান্দা থানা পুলিশ 3 কার্য দিবস অপেক্ষা না করে এই মিথ্যা মামলাটার জন্য তারা পরের দিন শুক্রবার মামলাটা রুজু করেছে। আচ্ছা, থানায় রুজু করেছে। এবং তারা তদন্ত করে দেখেছে যে হোটেলের একটা হোটেলের কথা বলেছে ওই বাদী, যে এই হোটেলের মধ্যে দর্শন ঘটনাটা ঘটেছে, যে হোটেল মালিক জানে না, ম্যানেজারও জানে না, এবং ওই হোটেলে ওই দিন একজন পুরুষ সিলেটের ব্যক্তি ছাড়া আর কোনো গেস্ট তার হোটেলে ছিল না। তা এইটা সম্পূর্ণটা মিথ্যা। এবং শুক্রবারে এই মামলাটা এফআইআর রুজু করেছে, এবং শুক্রবারই এই মামলাতে আদালতের স্বাক্ষর আছে। এটা কিভাবে সম্ভব হয় আমি জানি না।
এটা আসলে ওই দিন তো আপনার আদালত খোলা থাকারই কথা না, খোলা থাকার কথা না। আর মিথ্যা মামলার জন্য আর আসামিও অ্যারেস্ট করে নাই, যে এটা অ্যারেস্ট করে নাই। যে যদি আসামি অ্যারেস্ট করতো তাহলে আদালত এখানে সাইন দিতে পারতো, কারণ ওই সময় আমি শেরপুর কারাগারে ছিলাম। আচ্ছা। আর সবচেয়ে আরো দুইটা ভুল হলো, প্রথম মামলাটা করেছে 23শে ফেব্রুয়ারি, ঘটনাস্থল দেখানো হয়েছে, ঘটনার সময়কাল দেখানো হয়েছে। দ্বিতীয় মামলাটাতে 24শে ফেব্রুয়ারি ঘটনার সময় দেখানো হয়েছে। আচ্ছা, পরপর, মানে একটা চক্রান্তকারী যে মিথ্যা মামলা, সেটার এই ভুলগুলি এখানে ফুটে উঠেছে। আর এই ভুলগুলি এখানে ফুটে উঠেছে এবং সম্পূর্ণ মামলাটা ভুয়া এবং পুলিশ তদন্ত করেছে সেটা। আবার এখানে লিখেছে যে ওই ভিকটিম লিখেছে যে তার সাথে মিনিমাম 6 মাস ধরে তার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। এখানে কারোর কোনো মোবাইল নাম্বার উল্লেখ নাই। আচ্ছা। আর তারপরে লিখেছে আমি 23 তারিখে চাঁদাবাজি করেছি, মানে মিথ্যা মামলার ভাষ্য অনুযায়ী, এই বাদীর ভাষ্য অনুযায়ী 23 তারিখে আমি চাঁদাবাজি করেছি কলমাকান্দা উপজেলায় সদরে। আবার এই সদরেই 24 তারিখে এই সালমা গেস্ট হাউসে এই কথিত নারীকে নিয়ে দর্শনের মতো ঘটনা ঘটেছে। আচ্ছা। এখন পর এই ঘটনাটা কিভাবে হয় সেটা পুলিশ আসলে তদন্ত না করে, যেহেতু আমার নামে মিথ্যা মামলা দিবে গায়ের জুড়ে, সেই কারণে তারা তদন্ত এবং আইন এবং বিচার ব্যবস্থার কোনো তোয়াক্কা না করে তার নেত্রকোনার এসপি গায়ের জুড়ে পুলিশকে দিয়ে এই মামলাগুলি আমার নামে করিয়েছে, যার ফলশ্রুতিতে বিনা দোষে বিনা কারণে আমি 2 মাস জেল খেটেছি। একজন দাগী আসামিকে দিয়ে আপনার বিরুদ্ধে মামলা করাইলো, এটার কারণটা? এটার কারণটা হলো, কারণ সীমান্তের অপরাধীরা, আমি সীমান্ত নিয়ে স্টাডি করেছি, সীমান্তর হত্যা বন্ধের নিয়ে স্টাডি করেছি। সেই ক্ষেত্রে আমি যে বিষয়গুলি পেয়েছি, সীমান্তের চোরাকারবারীরা সাধারণত দুর্দর্শ হয়ে থাকে, সাধারণত এটা রাতের বেলা হয়ে থাকে, সাহসী হয়ে থাকে। তো একজন মার্ডার মামলার দুর্দর্শ সন্ত্রাসীকে যদি পুলিশ লাইনম্যানের দায়িত্ব দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তাদের চাঁদাবাজির টাকাটা উঠাইতে খুবই সহজ হয়, মানে তাদের স্বার্থে কাজে লাগানো, তাদের সাথে তাকে ব্যবহার করতে খুবই ইজি। আচ্ছা আচ্ছা, এখানে আমি আরেকটু যদি যোগ করি যে শুধু কি সীমান্ত চোরাচালানি না আরো কিছু এর সাথে জড়িত? হ্যাঁ, অবশ্যই। কারণ এখানে এই ভারতের রুপি এবং টাকা এবং রুপিতে যেহেতু লেনদেন করে চুক্তি করেছে বাংলাদেশ সরকার, এখানে এই মানি লন্ডারিং এর সবচেয়ে গুরুতর একটা অপরাধের সাথে এসপি ফয়েজ জড়িয়ে গেছে। এবং এই টাকা রুপিতে লেনদেনের সুবাদে বাংলাদেশের যে ডলারের যে তারল্য সংকট দেখা দিয়েছে, বাংলাদেশের রিজার্ভ সংকট দেখা দিয়েছে, কমে আসছে। এই এসপি ফয়েজ ডলার পাচারের ক্ষেত্রে ভারতে সে সর্বোচ্চ মুখ্য ভূমিকা পালন করছে। চোরাকারবারীদের সাথে সে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে থাকে। আচ্ছা। তার প্রতিদিন ইনকাম আছে 20 থেকে 30 লক্ষ টাকা। আচ্ছা। সেই ক্ষেত্রে এই চোরাকারবারীদের ডলার পাচারের ক্ষেত্রে নিরাপত্তা এবং সর্বোচ্চ সহযোগিতা করে থাকে, সেই বিনিময়ে সে একটা কমিশন পেয়ে থাকে। আর এই তথ্য প্রমাণটা ভিডিও অডিও সহ আমি যখন সংগ্রহ করেছি এবং তার হাতের ছাপ সহ আমি একটা টাকাও সংগ্রহ করেছিলাম। আচ্ছা। সেই কারণে সে আমার বাসার ভিতরে বাসায় যে টাকা পয়সা ছিল সেগুলিও সে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার নিরাপত্তার স্বার্থে ছিল ওই টাকাতে। আচ্ছা আচ্ছা, ওই টাকাতে তার ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমি ভবিষ্যতের জন্য এসপি ফয়েজের ফিঙ্গারপ্রিন্ট সহ যে টাকাটা আমি সংগ্রহ করেছিলাম সেটা ভবিষ্যতের জন্য প্রমাণের জন্য রেখে দিয়েছিলাম। সেই কারণে আমার বাসা ভিতরে সম্পূর্ণ জায়গা তন্ন তন্ন করে খুঁজেছে, যেখানে যত টাকা পেয়েছে সবগুলি একত্রিত করে তারা নিয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটু গোপন কথায় যদি জিজ্ঞেস করি যে যদি বলি যে এই টাকাটা কি নিরাপদে আছে নাকি তারা নিয়ে গেছে? এই টাকাগুলি সব নিয়ে গেছে। এবং আমার বাচ্চার দুধের যে পট আছে সেটা খুলেও দেখেছে যে সেখানে কিছু আছে কিনা, মানে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি যদি বলি যে আপনি এই চোরাচালানের পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিয়ে আপনি তদন্ত করছিলেন এবং সম্ভবত যে রাঘব বোয়াল যারা সেখানে রয়েছে তাদের হাতগুলো অনেক লম্বা লম্বা, তাদের গায়ে মনে হয় পড়তে যাচ্ছিল যে এই হত্যাকাণ্ডের তদন্ত রহস্য যদি উন্মোচিত হয় তাহলে ওরা ফেসে যাবে। বিষয়গুলো কি এরকম কিছু কিনা? জি জি, এটার জন্য আমাকেও হত্যা করতে চেয়েছিল নেত্রকোনার এসপি বিভিন্ন সন্ত্রাসী দিয়ে। এই চিনি চোরাকারবারি এবং এসপি ফয়েজ যখন নেত্রকোনা দায়িত্বে পায় তখন থেকে প্রতি মাসে 3 থেকে 4টা করে মার্ডার হচ্ছে নেত্রকোনা সীমান্তে চিনি চোরাকারবারিকে কেন্দ্র করে। এই পর্যন্ত
8 জন মার্ডার হয়েছে। তার মধ্যে একজন গণমাধ্যম কর্মী আছে, জি। সারা, আর অন্যান্য যারা আছে শ্রমিক আছে এবং চোরাকারবারি ব্যবসায়ী আছে। কিছু কিছু মার্ডার আছে খুবই দুর্ধর্ষ, দাও মজিবর, আচ্ছা। যাকে গুলি করে হত্যা করা হয়েছে। আহ, এই সীমান্তে চোরাকারবারিকে কেন্দ্র করে ছোট ছোট কিছু সিন্ডিকেট আছে যারা রাতের বেলা এই ভারতীয় অবৈধ পণ্যগুলি বাংলাদেশে প্রবেশ করায়। তারা এই ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই মার্ডারগুলি হচ্ছে। আর এই ক্ষেত্রে পুলিশ সেগুলিকে কোনোটাকে অপমৃত্যু বা অনেকগুলি মামলাই তারা ঠিকমতো অ্যাড্রেস করতে পারে না। কিছু মামলা আমার কাছে সহযোগিতা চেয়েছিল, আমি সেটা সহযোগিতা করেছি। আর এই সেখানে মাদকও আসে, মাদককে কেন্দ্র করেও একজন বালু ব্যবসায়ী মার্ডার হয়েছে, তাকে অপমৃত্যু হিসেবে দেখিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। এটাও নিয়েও আমি এসপি কে প্রশ্ন করেছিলাম, সেই কারণে সেও আমার প্রতি ক্ষিপ্ত ছিল। এবং এই বিজিবি এই ক্ষেত্রে বিজিবি এক ধরনের খেলনা পুতুলের মতো কাজ করছে এবং বিজিবিও এটার মধ্যে সরাসরি জড়িয়ে গেছে। বেড়ে গেছে। আচ্ছা, এখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে, যেমন জেলা পর্যায়ের প্রশাসন, বিভাগীয় পর্যায়ের প্রশাসন, তাদের ভূমিকা কি এখানে? দেখুন, জেলা পর্যায়ে যারা আছে তারা হলো টিউনো সাহেবের কথাই আপনি বলছেন। হ্যাঁ, ইউনো এবং ওসি তারা যুগ সাদৃশ্যই এই চিনি থেকে চাঁদাবাজিটা গ্রহণ করে থাকে। ইউনো সাহেব 50 টাকা নিয়ে থাকে পার বস্তা চিনির বস্তা থেকে, এবং ওসি সাহেব 100 টাকা নিয়ে থাকে। আচ্ছা। এই আর এগুলির অনেক ডকুমেন্টস আমার কাছে ছিল। আমি অনেকগুলি আমার কাছ থেকে নিয়ে গেছে, অনেকগুলি আমার ফেসবুকে এখনো আছে, এই সেই কল রেকর্ডিং গুলি, তাদের এই চোরাকারবারি ভাগাভাগির যে কল রেকর্ডিং গুলি। আচ্ছা, আপনি এই যে কারা নির্যাতন সহ্য করে এসেছেন, এখানে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা? দেখুন, কারা নির্যাতন না, কারাগারের ভিতরে আমাকে জাতীয় 4 নেতার পরে আমাকে হত্যার পরিকল্পনা হয়েছিল। কারাগারের ভিতরে আমি যেন আর বাহিরে না আসতে পারি, সেজন্য কারাগারের ভিতরে, নেত্রকোনা কারাগারের ভিতরে, নেত্রকোনা জেলারও এই অপরাধের সাথে জড়িত আমাকে হত্যা পরিকল্পনা হয়েছিল। মেডিসিন দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। আচ্ছা। নেত্রকোনা কারা ফার্মাসিস্ট শাহরিয়ার রিফাতকে নেত্রকোনা কারাগারের ভিতরে আরেক দুর্দর্শ সীমান্ত অপরাধী, সে ওই রিফাতকে, ফার্মাসিস্টকে 1 কোটি টাকা অফার করে আমাকে মেডিসিন দিয়ে হত্যা করতে। তারও প্রমাণ আছে আমার কাছে, এগুলো রয়ে গেছে। হ্যাঁ, প্রমাণ আছে আমার কাছে। কিন্তু এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ আপনাকে বিচারের আশ্বাস দিয়েছে কিনা? যে আমি আমি যখন আমাকে নেত্রকোনা কারাগারের ভিতরে আমাকে হত্যার পরিকল্পনা হয়েছিল, তখন আমি উক্ত বিষয়টা নেত্রকোনা জেলারকে জানাই। জেলার আমি ভিকটিম হিসেবে আমার নিরাপত্তার কথা চিন্তা না করে বা আমি ন্যায় বিচারের কথা চিন্তা না করে উনি আমাকে শেরপুর কারাগারে স্থানান্তর করেছে এবং যে হত্যার চক্রান্তকারী তাকে বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে নেত্রকোনা জেলা কারাগারে। আচ্ছা আচ্ছা, এটা আপনি দেখতে পেয়েছেন? হ্যাঁ, তার মানে তো বুঝতেই পারছেন যে আমি জানানোর পরে আমি কোন ন্যায় বিচার বলতে কোনো কিছুই পাইনি। আচ্ছা আচ্ছা, এখানে আমি আপনি কারাগার থেকে বের হওয়ার পর যে আপনি অন্যায়ের শিকার হয়েছেন, এটা আমি বলতে চাচ্ছি যে পুলিশের আইজিপি কি আপনি জানিয়েছেন কিনা লিখিত আকারে, কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি জানিয়েছেন কিনা, বা অন্যান্য ক্ষেত্রে যে বিভাগীয় প্রশাসন যারা আছে তাদেরকে জানানো হয়েছে কিনা বা জানাবেন কিনা? জি, জানানোর প্রক্রিয়া চলছে, সবাইকেই জানাবো। এবং যেহেতু এখন মিডিয়ার মাধ্যমে দেখছে, সবাই জানতে পারবেন এবং অনেককেই জানিয়েছি, আর অনেকেই হয়তো জানাবো আগামী। যদি আপনার কাছে সত্যি সত্যি আপনার যদি এই প্রমাণগুলো থেকে থাকে, আপনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্য নেন, আমার মনে হয় যে আপনি আইনি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশাসনিক প্রক্রিয়াগুলোতে আপনি সুবিধা পেয়ে থাকবেন এবং এই অন্যায়ের বিচার হবে। আপনার প্রতি যে সঠিক বলেছেন। আমি আইজি মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে আনবো এই তথ্য প্রমাণ সহ, এবং আমি চাই এটা তদন্ত হোক। কারণ আজকে আমি রাষ্ট্রের এত অবদান রাখার পরে আমার বিরুদ্ধে এরকম দুইটা মিথ্যা মামলা দিয়ে 2 মাস জেল খাটতে হয়েছে। না জানি সাধারণ মানুষরা কত হয়রানি হচ্ছে। আর ন্যায় বিচারের ক্ষেত্রে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান আছে, গণমাধ্যমের মুক্ত স্বাধীনতা, সেই ক্ষেত্রে অবশ্যই এরকম কিছু অসাধু কর্মকর্তার জন্য সরকারের অর্জনগুলি নষ্ট হয়ে যাক বা সরকার বিতর্কিত হোক, সেটা আমি কখনো চাই না। সেজন্য আমি চাই এটা সঠিক জায়গায় অ্যাড্রেস করতে। আচ্ছা, আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই।
যে অনেকেই হলো এই নির্যাতনের শিকার হয়ে সাংবাদিকতা ছেড়ে দেয়, আপনি কি তাই করবেন? দেখুন, আমি এরকম কোনো চিন্তা ভাবনা করছি না। কারণ মানুষের কথাগুলি তুলে ধরার মাধ্যমই হলো এই গণমাধ্যম। এবং ৭১ সালে কিছু গণমা পৃথিবীর বিভিন্ন দেশের কিছু গণমাধ্যম কর্মী এই ৭১-এর মুক্তিযোদ্ধাদের দুঃখ দুর্দশা, নির্যাতন এবং পাকিস্তান হানাদার বাহিনীর যে বর্বরতা, সেটা কিন্তু এই গণমাধ্যম কর্মীরাই পৃথিবীকে জানিয়েছিলেন। জি যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং গণমাধ্যমের সর্বোচ্চ একটা অবদান ছিল স্বাধীনতা যুদ্ধের আম বহির্বিশ্ব থেকে শুরু করে দেশে সব জায়গায় ঐক্য তৈরি করার ক্ষেত্রে। জি তো আমি এটা একটা পবিত্র দায়িত্ব। আমি এই সামান্য এই 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 সরি আ এটা একটা পবিত্র দায়িত্ব। আমি চাই না এই দুর্নীতিবাজ এই এসপির জন্য আমাকে এই পেশা ছেড়ে দিতে হবে, এমন কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয় নাই। আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরাও চাই আপনি ন্যায় বিচার পান, আপনি এই কারণ নির্যাতনের সুবিচার হোক এবং যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখানে শেষ করছি। আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। শুভেচ্ছা সবাইকে।